নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কাবুলিওয়ালার বাঙালি বউ। অন্য সব দিনের চেয়ে আজ যেন শীতটা একটু বেশি। রাত কত কি জানে, অন্ধকারে দেওয়াল ঘড়িটা দেখাই যাচ্ছে না। তাড়াতাড়ি রাতটা শেষ হলে যেন বাঁচা যায়। জানলা ভেতর থেকে মোটা কাগজ দেওয়া, বাইরের দিক থেকেও প্লাস্টিক দিয়ে পুরো জানলাটা ঢাকা। ঘরের দরজায় মোটা কম্বল ঝোলানো। এত কিছু সত্ত্বেও একটা কনকনে ঠান্ডা হাওয়া কোথা থেকে যে আসছে ঠিক বুঝতে পারছি না। মোটা একটা লেপ গায়ে দিয়েছি, তার উপর ভেড়ার লোমের গরম কাঁথা। তবু শীত আর চেপে ধরেছে। যত ঠান্ডাই লাগুক, মাঝরাতে তো আর উঠে বসে থাকা যায় না। তাই আপাদ মস্তক মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে আছি। বাইরে বরফ জমেছে। গতকাল থেকেই টানা তুষারপাত। কখনো থামছে, আবার কখনো ঝিরঝিরে বৃষ্টির মতো তুষার পড়ছে। 6 বছর হয়ে গেল আমি আফগানিস্তানে। এখানে আমার শ্বশুর বাড়ি। দেশে ফেরার ইচ্ছাটাকে মনের ভেতর দমিয়ে রেখে পড়ে আছি এই অচেনা রুক্ষ পাহাড়ি দেশে। কারণ এরা আমাকে বন্দি করেছে। তবে বন্দি করার যে আভিধানিক অর্থ, ঠিক সেই অর্থে এখানে কাউকে বন্দি করার দরকার হয় না। এদেশে মহিলারা একা এক পাও যেতে পারেন না। সব জায়গাতেই তালিবান প্রহরীদের কড়া নজর। তাছাড়া গাড়ি পাবো কোথায়? আর কাবুলের সব অ্যাম্বাসি তো বন্ধ, কিংবা যদি খোলাও থাকে, যুদ্ধের তাণ্ডব থেকে বেঁচে পড়তে অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছানো আর দুর্গম হিমালয় পেরোনো দুটো একই ব্যাপার। সত্যি কথা বলতে কি, কোনো মহিলা চেষ্টা করলে হয়তো হিমালয় পেরোতে পারবে, কিন্তু এই দেশে কোনো মহিলার পক্ষে বাড়ির চৌকাঠ পেরোনো অসম্ভব। কাবুল শহর থেকে আমার শ্বশুরবাড়ি পুরো 18 ঘন্টার রাস্তা। 1988 জুলাই মাসের প্রথম সপ্তাহে আমি আমার স্বামী জাম্বাজ খানের সঙ্গে কলকাতা থেকে কাবুলের মাটিতে প্রথম পা রাখি। শ্বশুরবাড়ির সকলকে দেখার প্রবল ইচ্ছাই আমাকে বাধ্য করেছিল পশ্চিম এশিয়ার এই দেশটাতে আসতে, যেখানে মধ্যযুগীয় গোঁড়ামির অন্ধকার এখনো ঘোচেনি। তখন তো জানতাম না যে এটা এমনই একটা দেশ যে দেশে ঢোকার রাস্তা আছে কিন্তু বেরোবার পথ নেই। আমি যখন এখানে এসেছিলাম তখন গোটা কাবুল শহর জুড়ে সদর্পে টহল দিয়ে বেড়াচ্ছে রাশিয়ান সৈন্য। আর শুনেছি সেই সময় 18 থেকে 38 বছর বয়সের দাড়িওয়ালা কোনো যুবকই নাকি গ্রাম থেকে শহরে যেতে পারত না, কারণ রাশিয়ানরা তাদের ধরে কয়েদখানায় ঢুকিয়ে দিত। পরে সময় বুঝে তাদের সৈন্যবাহিনীতে নিয়োগ করত। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সোভিয়েত সৈন্যদলে তাদের যোগ দিতেই হবে। তা না হলে তাদের দাঁড়াতে হতো ফায়ারিং স্কোয়াডের সামনে। অন্যদিকে সোভিয়েত বাহিনীতে যোগ দেওয়ার ফলে তাদের গ্রামে নিজেদের বাড়ি ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেত। আর গ্রামে আছে মুজাহিদ, যারা 1979 থেকে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে। মুজাহিদরা সোভিয়েত সরকারকে ও তাদের হাতের পুতুল ডক্টর নাজিবুল্লাহকে দেশের চরম শত্রু বলে ভাবে। তাই ওরা সবাই খালকি, অর্থাৎ দেশদ্রোহী। নাজিব নাকি দেশের মন্ত্রীর আসনে বসে দেশকে সোভিয়েতের কাছে তুলে দিচ্ছে, তাই নাজিব পন্থীরা দেশের শত্রু। অন্যদিকে মুজাহিদরা দেশে ইসলামী শাসন কায়েম করতে চাইছে, তাই মুজাহিদ ভক্তরা হলো দেশভক্ত। সেই সময় কাবুল শহরে লোকে যেতে ভয় পেত। ঠিক সেই সময় আমি জাম্বাসের হাত ধরে এদেশের একেবারে ভিতরে পৌঁছে গেছি। আশ্চর্যের কথা, বজ্র আঁটনি ফসকা গেরোর মতো মুসাফিররা সেই সময় শহরে অবাধে চলাফেরা করতে পারত। জাম্বাজের এক কাকা নাজিবপন্থী খালকি ছিলেন। তিনি কাবুলেই তার পরিবার নিয়ে বাস করতেন। এই কাকা খোদ নাজিবের একেবারে কাছের লোক।
তাই নাজিব সরকারের ট্রেডমার্ক স্টার লাগানো একটা গাড়ি সবসময় কাকার কাছে থাকতো। কাবুলে এসে এই কাকার বাড়িতেই আমি প্রথম রাত কাটিয়েছি। একে আমি সম্পূর্ণ নতুন, তার উপর সর্বত্র বিপদ উঁকি মারছে। দেশের ভেতরে যে এত জটিল ব্যাপার, তার কিছুই আমি আগে আঁচ করতে পারিনি। এখানে এসে সব জেনেছি। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা যে আমাকে করতে হবে, তাকে আমি কোনো দিন ভাবতে পেরেছিলাম? যখন সব জানতে পারলাম, তখন আমার সমস্ত শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখে সবকিছু অন্ধকার দেখতে লাগলাম। জীবনে প্রথম, এই প্রথম ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে আমি নির্বাক। কিন্তু একটু পরেই যেন শত সমুদ্রের অসংখ্য ঢেউ এসে আমার মনকে, শরীরকে নাড়া দিয়ে যেতে লাগলো। কারণ আমি যখন শুনলাম শহর ছেড়ে গেলেই যুদ্ধের রেশ আর থাকবে না, যুদ্ধের ভয়াবহতা মন থেকে যাওয়ার পর আর একটা অচেনা ভাবনা মনের কোণে এসে আমাকে সজাগ করে দিয়ে চুপি চুপি কানে কানে বলল, সুমি, এবার আর এক কঠিন বাস্তবের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হও। তুমি কি একবারও ভেবেছো যে তুমি সম্পূর্ণ ভিনদেশী? তাই বাঙালি হিন্দু নারী, তোমাকে কেমন ভাবে গ্রহণ করবে তারা? আর তুমি বা কেমন ভাবে স্বীকার করবে তাদের, যাদের দেখার অদম্য ইচ্ছায় তুমি এখানে এসেছো? আশ্চর্য, কয়েক হাজার মাইল দূরে দাঁড়িয়ে এখন আমি যে কথাটা চিন্তা করছি, আগে তো তা ভাবিনি। অথচ সবচাইতে জরুরি চিন্তা তো এটাই ছিল। আসলে অঘটনের বিষয় ভাবতে ভাবতে একটা দুর্ঘটনার বৃত্তের মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তাই এই স্বাভাবিক চিন্তাটা মনের কোণে স্থান করে নিতে পারেনি। মনে মনে ভাবলাম, যা এতক্ষণ করিনি তার এখন করার কোনো মানেই হয় না। আমরা ভোর 5টায় রওনা দিয়েছি জামবাজের কাকার বাড়ি থেকে। ওর কাকাই একটা গাড়ি ঠিক করে দিয়েছেন। গাড়ির ড্রাইভার রাশিয়ান। গজনী শহরে সে আমাদের পৌঁছে দেবে, সেখান থেকে অন্য গাড়ি নিতে হবে। রাশিয়ানরা গজনীর বেশি যেতে পারেন না, কারণ গজনী থেকে শুরু হয়ে যায় মুজাহিদদের এলাকা। গাড়ি আমাদের নিয়ে ছুটে চলল। এক ঝলক ঠান্ডা হাওয়া জানলার ফাঁক দিয়ে এসে গায়ে লাগলো। বাইরের দিকে চোখ মেলে দেখলাম সুন্দর চওড়া রাস্তা, রাস্তার দুধারে সারি সারি দোকান, সেগুলি এখন বন্ধ। রাশিয়ান সৈন্যরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখতে লাগলাম কাবুলের সৌন্দর্য, আর সেই সঙ্গে রাশিয়ান লাল মুখ সৈন্যদের। লম্বা কোট পরা সোভিয়েত সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কয়েক মিনিট পর দুজন সৈনিক খটাস করে বন্দুক ঘাড়ে তুলল। তারপর বুটের গর্জন তুলে তালে তালে কদম ফেলে স্তব্ধ শহরে অদৃশ্য হলো। এই সময় কাছাকাছি এক ঝাঁক গুলির শব্দ। শুরু হলো ছোটাছুটি। রাস্তায় যে কজন মানুষ ছিল তারা দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে লাগলো। প্রচন্ড হইচই। দলে দলে সৈন্য ছুটে এসে বন্দুক উঁচিয়ে চিৎকার করে ধমকাতে লাগলো। একটা ট্যাঙ্ক বিকট ঘড়ঘড় আওয়াজ তুলে এগিয়ে আসছে দেখে আমাদের ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে অন্য রাস্তা ধরলো এবং ওদের ভাষাতে জাম্বাসকে কি যেন বলল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার কি বলল? জাম্বাজ আমাকে জানালো যে ড্রাইভার বলছে শিগগিরই কামান চলবে, রকেট চলবে, গুলি চলবে। তাই ও রাস্তা বদলালো, কারণ আমরা যেদিকে মন নিয়েছি সেদিকটা এখন শান্ত। জাম্বাজের কথা শুনে ভয়ে আমার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। দিনের আলোয় ঝকঝক করছে শহর। যুদ্ধের পরোয়ানাটা না থাকলে শহরটা আরো ভালো লাগতো। হঠাৎ একদল সৈন্য আমাদের গাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়ালো। গাড়ির পাশ দিয়ে একটা মিলিটারি ট্যাঙ্ক কর্কশ আওয়াজ করে বেরিয়ে গেল। আমাদের ড্রাইভার গাড়ি থেকে নেমে সৈন্যদের সামনে গিয়ে কি যেন বলল। তখন ওরা আমাদের ছাড়পত্র দেখাতে বলল। জাম্বাজ তাড়াতাড়ি একটা কাগজ বার করে সৈন্যদের হাতে দিল।
সৈন্যরা ধীরে ধীরে বানান করে কাগজটা পড়ল, তারপর আমাদের আপাদ মস্তক দেখল এবং দেখার পর ছেড়ে দিল। গাড়ি আবার চলতে শুরু করলো। একটু দূরে যাবার পর নজরে পড়ল ডান দিকে রাস্তার ধারে 4-5টা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে। খবর পেলেই স্টার্ট দেবে। একটা বেপরোয়া আবহাওয়া চারিদিকে, তার সঙ্গে মৃত্যুর হাতছানি। এখন আমরা শহর ছেড়ে অনেক ভেতরে ঢুকে পড়েছি। এইবার রাস্তা মাঝে মাঝে ভাঙা, এবড়ো খেবড়ো। সৈন্যদের চোখ রাঙানি আর তর্জন গর্জন পেছনে ফেলে রেখে আমরা অনেক দূরে গিয়ে গেছি। চোখে পড়ছে রাস্তার দুধারে অনেকটা ব্যবধানে একটা করে গাছ। আরো খানিকটা যাবার পর গাড়ি পাহাড়ি রাস্তা ধরল, কখনো সোজা, কখনো আঁকা বাঁকা, কোথাও উঁচু, কোথাও নিচু। মাঝে মাঝে দু একটা বাড়িও চোখে পড়ছে। অবশ্য বলে না দিলে বুঝতে পারতাম না ওগুলো বাড়ি। চারিদিকে বিশাল পাঁচিল দিয়ে ঘেরা, উঁচুতে 3তলা বাড়ির সমান। চওড়াটা দূর থেকে ঠিক অনুমান করা যাচ্ছে না। ওর মাঝখানে যে ঘর আছে আর তাতে যে মানুষ বসবাস করে, তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমরা যখন গজনী শহরে পৌঁছালাম, ঘড়ির কাঁটাল তখন বেলা 12টা। সাহেব কামাল, ওঠো, সকাল হয়েছে। আচমকা ঘুম থেকে ধড়মড়িয়ে উঠে বসলাম। আপাত মস্তক মুড়ি দিয়ে শোয়ার ফলে কখন যে সকাল হয়েছে বুঝতেও পারিনি। এখানে আসার পর জামবাজারে এক কাকা আমার নতুন নামকরণ করেছেন, সাহেব কামাল। এই নামের অর্থ আমি জানি না, তবে আন্দাজ করতে পারি। সাহেব কামাল অর্থাৎ সাহেবের মাল গোছের। এখানে সবাই আমাকে এই নামেই ডাকে। আমার সত্যিকারের নামটা আজ অতীতের অ্যালবামে। 6 বছরের অতীত। সেদিনকার কথা বড্ড মনে পড়ে। কলকাতার জনস্রোতে গা ভাসিয়ে পথ চলা, কার্জন পার্কে ফুচকা খাওয়া, বর্ষায় শরীর ভিজিয়ে ঝোড়ো কাক হয়ে বাড়ি ফেরা, মন খারাপ করা বিকেলে কিংবা উদাসী দুপুরে স্বপ্নের জাল বোনা, পার্ক স্ট্রিটে কিংবা গ্র্যান্ডের আর্কেডে শপিং করা, এরকম অজস্র স্মৃতির টুকরো মনের মধ্যে উথাল পাথাল করে। নানান অনুভূতিতে ভরা কয়েক বছর আগের ফেলে আসা দিনগুলি থেকে এবার আমি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম আমার 3 দেওর বরফ পরিষ্কার করছে। শুরু হয়েছে নিত্যদিনের মতো আরো একটি আফগানি দিন। সেই একঘেয়ে জীবন, কোনো বৈচিত্র্য নেই এখানকার দৈনন্দিন জীবনধারায়। তবু চলতে হচ্ছে। জীবন ধারণের জন্য খেতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, নইলে সময় কাটাবো কি করে? আফগানিস্তানে পুরো 3 বছর কেটে গেল। জামবাজ হিন্দুস্থানে গিয়েছে আসাম চাচার সঙ্গে। নরমে গরমে ঝগড়ায় ভালোবাসায় ভালোই কাটছিল। সব বেদনা যন্ত্রণা ভুলেছিলাম জামবাজের মুখ চেয়ে। কিন্তু জামবাজের সঙ্গ সুখের সৌভাগ্যটুকু আমার কপালে বেশি দিন সইল না। একদিন ওর জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। এর আগেও অনেক রাত গিয়েছে জামবাজ সারা রাত বাড়ি ফেরেনি। কিন্তু আমার মন এত চঞ্চল হয়নি। মনে হলো আজও সে বোধহয় রাতে বাড়ি আসবে না। সকালে এসে এক মুখ হাসি নিয়ে আমার সামনে কপট ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়াবে, কৈফিয়ত দেবে রাতে না ফেরার জন্য। কিন্তু ধীরে ধীরে আমার মনটা বড় অস্থির হয়ে উঠতে লাগলো। ওর বাড়িতে না ফিরে আসাটা কেন জানি না আমার মনের মধ্যে একটা ভয়ের সংকেত দিচ্ছে। আসাম চাচাও তো বাড়িতে নেই। আমার এই একটা দোষ, আসামকে আমি কখনো কাকা বলি তো কখনো চাচা বলি। গতকাল তার 2 বিবি ও অন্যান্য সবার কাছ থেকে বিদায় নিয়ে হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঠিক 24 ঘন্টা পরে জামবাজের এইভাবে রাতে বাড়ি না ফেরাটা আমার যেন স্বাভাবিক বলে মনে হচ্ছে না। গতকাল রাতে বিছানায় ওর ব্যবহারটা অন্য দিনের মতো ছিল না। এই কথাটা সারাদিন আমার মনে পড়েনি তো। তাছাড়া এই কথা মনে না পড়বারই তো কথা। স্বামী স্ত্রীর মধ্যে রাতের অন্ধকারে বিছানার নির্জনতায় অনেক বাস্তব ও অবাস্তব ঘটনাই ঘটে, যা সকালের কর্মব্যস্ততায়
কেউই বিশেষ মনে রাখে না। কিন্তু এখন আমার বেশ স্পষ্ট মনে পড়ছে, রাতে ওর ভালোবাসার রংটা একটু অস্বাভাবিক ছিল, রোজকার মতো ছিল না। যেন ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। হয়তোবা কোনো দিন আর মিলন হবে না, নতুবা বহুদিন বাদে মিলন হবে। চাপা একটা বেদনা যেন ওর ব্যবহারে ছিল বলেই মনে হচ্ছে এখন। কিন্তু কি সেই বেদনা? তবে কি সে আমাকে এখানে রেখে হিন্দুস্তানে চলে গেল? তাও কি কখনো সম্ভব? সে যে আমাকে ভালোবাসে, আমি তার স্ত্রী। কোনো স্বামী স্ত্রীকে মিথ্যে বলে না। স্বামীর গোপন যত কিছু আছে তা আর কেউ না জানলেও স্ত্রী তো জানবেই। না না, এমন অমানবিক নিষ্ঠুরের মতো কাজ জাম্বাজ কিছুতেই করবে না। সে আমাকে প্রাণাধিক ভালোবাসে। কোনো মুজাহিদ ওকে গুলি করে দেয়নি তো ভুলবশত? হ্যারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে। সমস্ত ঘরটায় আলো আঁধারির এক বৈচিত্র্যময় বাহারি খেলা। মনে মনে ভাবলাম কাল সকালে জাম্বাজ বাড়ি ফিরে এলে একটু কড়া করে বলতে হবে, আর যেন এইভাবে আমাকে না জানিয়ে রাতে কোথাও না থাকে। এতে আমার কষ্ট হয়, আবল তাবল চিন্তা হয়। এই কি অসভ্যতা, রাতে বাড়ির বাইরে থাকা। রাগের মধ্যেই এপাশ থেকে ওপাশ ফিরে শুলাম। পরদিন বেলা প্রায় 12টা। জামবাজের দেখা নেই। মন দিয়ে রুগী দেখতেও পাচ্ছি না। এমন দেরি তো কোনোদিন করে না। এই তো সেদিন আমাকে না বলে ওর পিসির বাড়িতে গিয়েছিল, রাতে বাড়ি ফেরেনি, কিন্তু ভোরে বাড়িতে এসে হাজির। সবকিছু বোধহয় ঠিকই আছে, কিন্তু তবু আমার মন অজানা আতঙ্কে শিউরে উঠছে বারবার। কেবলই থেকে থেকে মনে হচ্ছে জাম্বাস যেন অনেক দূরে কোথাও চলে গেছে। আমার ডাক সে আর শুনতে পাচ্ছে না। বাড়ির পরিবেশটাও যেন কেমন কেমন, একটা যেন বেপরোয়া ভাব সবার মধ্যেই লক্ষ্য করছি, কেবল গুলগুটি ছাড়া। গুলগুটির চোখ দুটো লাল, যেন অনেক কেঁদেছে সে। যদিও প্রায়ই ও কাঁদে ওর ভাগ্যের পরিণতির জন্য। দেওরা অন্যদিনের মতো শান্ত নয়, একটু বেশিই সাহসী মনে হচ্ছে। সাদগি অন্যদিন বাড়ির দাওয়ায় পা মেলে বসে না। আজ দাওয়ায় পা মেলে বসে কিশমিশ দিয়ে চা খাচ্ছে আর বেশ জোরে জোরে স্বামী কালা খানের সঙ্গে কথা বলছে, যা একেবারেই সম্ভব নয়, কারণ জামবাজের উপস্থিতিতে কেউ এইভাবে তার বউয়ের সঙ্গে কথা বলবে না, এটা বাজে। উদ্বিগ্ন নয়নে বাড়ির বড় দরজার সামনে একটা থামের উপর বসে আছি। হঠাৎ দেখলাম আসাম চাচার 2 বিবি আর আবু ও সেরেনা চাচি, আদ্রামান ভাইয়ার বিবি সবাই আমাদের বাড়ির দিকে আসছে। মনটা চমকে উঠল। শেষ, আমার সব শেষ হয়ে গেছে। নেই নেই নেই, জাম্বাজ আর কোনোখানেই নেই। আমি চিৎকার করেও আর তাকে ফিরে পাবো না। আমি উঠে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে লাগলাম, কান্নায় ভেঙে পড়লাম। একটু পরেই জাম্বাজের দেহটা হয়তো আমার বাড়ির উঠোনে এনে হাজির করবে। শেষ হয়ে গেল সব। আমি উন্মাদের মতো গিয়ে আবুকে জড়িয়ে ধরলাম। আগত সবাই আমার মাথায় হাত রাখলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, কে কে করলো এমন কাজ? আমার প্রাণ থাকতে আমি তাকে ছাড়বো না, তার বংশের কেউ বাঁচবে না, আমি সবাইকে হত্যা করব। হঠাৎ আসাম চাচার বড় বউ বলল, সেদিয়া চেবুম গরম, অর্থাৎ আমিও দেখব যে তুমি কি করো। আমি পাবলু চাচির কথা শুনে রাগে দুঃখে সজোরে এক ঘুষি মারলাম তার মুখে। পাবলু চাচি উই উই আওয়াজ করে মাটিতে বসে পড়ল। আবু তখন আমাকে ধরে মাটিতে বসিয়ে বলল, দাগাসাইকে, এটা কি? দেতাওলে মিনাকে, মানে ওকে কেন মারছো? তামেরও আকপলে উড়াল, অর্থাৎ তোমার স্বামী নিজেই চলে গেছে। কতক্ষণ সময় যে অতিবাহিত হয়েছে জানি না। অবসন্ন শরীরে টলতে টলতে নিজের ঘরে চলে এলাম। কান্না অনেকক্ষণ থেমে গিয়েছে, বিলাপ আর নেই। শুধু একটা কিছু থেমে গেছে বলে মনে হচ্ছে। দিনের আলোকে পরাস্ত করে রাতের অন্ধকার পৃথিবীতে ছেয়ে যাচ্ছে একটা শুষ্ক মরুর হাওয়া, সনসন করে বয়ে চলেছে। পাতকুয়ার সামনে গরুগুলো একটানা হাম্বা হাম্বা চিৎকার করছে। মুরগিগুলো ডানায় ঝাপটা দিতে দিতে ওদের গন্তব্যে চলেছে।
একটা মুরগি অন্য একটা মোরগকে তাড়া করছে। ঠিক তখনই বড় একটা মোরগ কেশর তুলে বেগে ধেয়ে এসে অন্য মোরগটাকে সরিয়ে দিল। আমি ঘরের জানলার সামনে বসে শূন্য দৃষ্টিতে দেখছি। চোখের পলক যেন পড়তেই ভুলে গেছে। বসে থাকতে আর ভালো লাগছে না। নিজের মাথায় দোপাট্টা দিয়ে আপাদ মস্তক ঢেকে শুয়ে পড়লাম। যারা এসেছিল আমাকে একটু উপদেশ দিয়ে চলে গেল। আমিও বুঝে নিলাম যে মৃত্যু নয়, মুজাহিদদের গুলি নয়, সে পালিয়েছে, সে জীবিত, সুতরাং দেখা তার সঙ্গে একদিন হবেই। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সমস্ত ভালোবাসা মিথ্যে, সব প্রতিশ্রুতি মিথ্যে। আমি তো বেশ ছিলাম, কোনো পুরুষকেই জীবন সঙ্গী করব না বলেই তো প্রতিজ্ঞা করেছিলাম। তবে কেন করলাম বিয়ে? আর বিয়ে করলামই যখন, তখন নিজের দেশের ছেলেকে কেন করলাম না? কে যেন আমার নিজের মনের ভেতর থেকেই বলে উঠল, এর জন্য দায়ী তুমি নিজে। না না না, এই পরিণতির জন্য দায়ী রুমা। নিজেকেই কৈফিয়ত দিতে চাইলাম আমি। আবার মন প্রশ্ন করলো, তুমি সত্যি করে বলো তো, এই পরিণতির জন্য রুমাই কি দায়ী? হ্যাঁ, রুমাই তো দায়ী। ওই তো জাম্বাজের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। মিথ্যে কথা, রুমা পরিচয় করে দিয়েছিল, কিন্তু বিয়ে করতে বলেনি। আসলে জামবাজের মধ্যে আমি একটা প্রকৃত পুরুষকে দেখতে পেয়েছিলাম, তাই আস্তে আস্তে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আবার মনকে কৈফিয়ত দিলাম, তবে আজ রুমাকে দায়ী করছো কেন? আর এই কি তোমার প্রকৃত মানুষ? সৌরভকে মনে পড়ে? তাকে কি তুমি ফেরাতে পারতে না? না, তুমি তাকে ফেরাবার বিন্দুমাত্র চেষ্টা করনি, সুতরাং তুমি মরো। জাম্বাস চলে গেছে। অনেক চিন্তা করেও ওকে আর মনে পড়ে না। ঠিক মনে পড়ে না বলতে পারবো না, পরে আবার ঘেন্নার আচ্ছাদন দিয়ে সব ভালো মন্দ ভালোবাসা ঢেকে ফেলি। মনের কোনোখানেই আর উত্তাল তরঙ্গের ঢেউ নেই, কেবল বালির ওপর আছড়ে পড়া ঢেউ, ক্লান্ত অবসন্ন মন। একটা হিংসা আমার মনে অপ্রত্যক্ষ জায়গা করে নেয়। কাউকে যখন দেখি সে তার স্বামীর সঙ্গে বসে আছে, তখন আমার মনের ভেতরটা সপ্ততন্ত্রের বীণার ঝংকারের মতো বেজে ওঠে। ভাবি, ও কত সুখী, স্বামী ওর সঙ্গেই আছে, আমার নেই। একটা কষ্ট তখন আমার বুকের ভেতরটাকে একেবারে ঝাঁঝরা করে দেয়। এমনকি পশু পাখির ক্ষেত্রেও আমার একই হিংসা বা ওই প্রকার বীণা ঝংকৃত হতে থাকে। সবই আছে, অথচ কিছুই নেই। আমি আছি, আমার কেউ নেই। হৃদয়ে আছে, তবে তা উদ্দীপ্ত হয় না। চাওয়া আছে, পাওয়া নেই। উন্মাদনা অনেক, কিন্তু তা প্রশমিত হয় না। আমি আছি, আমার কেউ নেই। আমি এক হারিয়ে যাওয়া নারী, কেবল দু চোখ ভরে নীড়ের স্বপ্ন আঁকি। কোথায় ছিলাম, আজ কোথায় এলাম, কি যে হায়, কি যে পেলাম, স্বপ্ন দিল শুধুই ফাঁকি। এও কি বাস্তব? কিন্তু এই অবাস্তব বাস্তব আমার জীবনে ঘটল। জাম্বাজ আজ 3 বছর হলো হিন্দুস্থানে গিয়েছে। এখানে সে মাত্র 2 বছর 7 মাস আমার সঙ্গে কাটিয়েছে। অনেক সুখ আর অবিশ্রান্ত ভালোবাসার স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে, যা কোনোদিন কোনো পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকতো না। দুর্লভ দুষ্প্রাপ্য সব স্মৃতি আমাকে দিক থেকে দিগন্তরে কেবলই ছুটে যেতে বাধ্য করে। আজ 3 বছর ধরে ছুটতে ছুটতে আমি ক্লান্ত, অবসন্ন। ভালোবাসা আজ পশ্চিমাঞ্চল। আমার জীবনে যখন যা কিছু ঘটেছে তা অতি অপ্রত্যাশিত ভাবেই ঘটেছে, আর আমি বিক্ষিপ্ত বিকীর্ণ উন্মত্ত হয়ে লোক সংসর্গে অনুচিত কর্ম ভুলে গিয়েছি। সংকীর্ণ চিত্তের মানুষের কাছে উপহাস্যতার খোরাক হয়ে বিচরণ করেছি।
জাম্বাস চলে গেছে। যাওয়ার পর শুরু হয়েছে আমার প্রতি ওর ভাইদের অত্যাচার, অনাহার, অনিদ্রা, আর সেই সঙ্গে আছে মারধর। বলেও তো কোনো লাভ নেই, এরা অমানুষদের দলেই পড়ে। বর্তমানে আমি এখানে অলিখিত বন্দী, কারণ দেশটাই একটা কয়েদখানা। জীবনের শুরুতে আদৌ ভাবিনি যে একটা অমোঘ দুর্যোগ এবং অধঃপতনের মতো বীভৎস ভয়ঙ্কর অন্ধকার আমাকে সুস্থ জীবনের থেকে এইভাবে তাড়া করে ভাসিয়ে নিয়ে যাবে। আর হয়তো কোনো দিন আমি নতুন দিগন্তের নব আলোয় উদ্ভাসিত হব না। জাম্বাসের কথা ভর্তি ক্যাসেট এখন আমার নতুন দিগন্তের নব আলো। 2-3 মাস বাদে বাদেই এখানে ওর ক্যাসেট আসে। সেই ক্যাসেটেও বলে, রাস্তা ঠিক হলে, যুদ্ধ থামলে তুমি আসবে। জাম্বাস খুব ভালো করেই জানে যে বর্তমান পৃথিবীর সমস্ত খবর থেকে আমি বঞ্চিত, সুতরাং ওর কথা সহজেই বিশ্বাস করে নেব। এইভাবেই প্রহসন মাখানো ক্যাসেট বন্দি একগুচ্ছ কথাই হলো আমার এই কয়েদি জীবনের সঙ্গী। বিয়ের আগে জাম্বাসকে ভালো করে জানার বোঝার সময় বা সুযোগ কোনোটাই ছিল না। সপ্তাহে একবার হয়তো আমরা দেখা করতাম, একটা বাঁধা ধরা টাইমের মধ্যে, 3টে থেকে 4টে। নিউ মার্কেটের ভেতরে ফ্লুরিশ রেস্টুরেন্টে গিয়ে আমরা বসতাম। এক কাপ কফি বা একটা পেস্ট্রি খেতে যতটুকু সময় লাগে, ততটুকুই ছিল দুজনের দুজনকে বোঝার সময়। ওইটুকু সময়ের পরিধির মধ্যে ও আমাকে কতটুকুই বা চিনতে পেরেছে, আর আমি বা ওকে কতটা জানতে পেরেছি। তবে আজ এসব প্রশ্ন তুলে যে কোনো লাভ নেই, সেটুকু অন্তত বুঝেছি।